আজ আপনাদের সামনে যে গল্পটি তুলে ধরব তা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো। তার অনুরোধেই আমি এই গভীর, আবেগী এবং রোমাঞ্চকর কাহিনী শোনাব। আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য এই বিশেষ নিবেদন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। তখন সবে আমার বিয়ে হয়েছে। গ্রামের নিস্তরঙ্গ জীবন, নতুন সংসার, নতুন মানুষ, সব মিলিয়ে এক নতুন পৃথিবী। আমি নীলা, সেই পৃথিবীর এক নতুন বাসিন্দা। আমার স্বামী অরিন্দম একজন সরকারি কর্মচারী। প্রায়শই তাকে অফিসের কাজে গ্রামের বাইরে যেতে হতো। আমি একাই থাকতাম, নিজের মতো। আমার জগৎ ছিল বই, বাগান আর আমার ছোট্ট রান্নাঘর। একদিন অরিন্দমের বাবার শরীরটা খারাপ হলো। তাকে কলকাতায় নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য। অরিন্দমকেও যেতে হলো, কিন্তু আমি যেতে পারিনি। নিজের গ্রামের মা বাবাকে ছেড়ে এই নতুন জায়গায় একলা থাকাও আমার জন্য কঠিন ছিল। তাই অরিন্দমের বাবা অর্থাৎ আমার শ্বশুরমশাই একাই ট্রেনে রওনা হলেন। সঙ্গে তার সব সময়ের সঙ্গী তার একমাত্র ছেলে, আমার স্বামী। সেই ট্রেনের কামরায় আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে একই কামরায় বসেছিলেন এক বৃদ্ধ, প্রায় আমার শ্বশুরের সমবয়সী, ধীরস্থির, শান্ত। তার কোলে একটি ছোটে থলি, আর পাশে বসেছিলেন তার ছেলে। ছেলেটি আমার চোখ আটকে গিয়েছিল। যদিও তখন আমার বয়স মাত্র ২১ আর অরিন্দমের বাবা ছিলেন আমার থেকে বেশ কিছুটা বড়, কিন্তু অরিন্দমের বাবা নয়। আমি মুগ্ধ হয়েছিলাম সেই সহযাত্রীর ছেলের প্রতি। তার বয়স কত হবে? হয়তো ২৫ বা ২৬। সাধারণ বাঙালি যুবক, পাতলা লম্বাটে চেহারা, চোখে মুখে একটা শান্ত গভীর ভাব। পরনে একটা ফিনফিনে সাদা পাঞ্জাবি আর জিন্স। চুলগুলো একটু লম্বা, কানের পাশ দিয়ে আলতোভাবে নেমে এসেছে। মুখে একটা নরম লাজুক হাসি। তার দিকে তাকিয়ে আমার মনে কেমন এক অজানা অনুভূতি হলো। বুকের ভেতরটা কেমন ধুকফুক করে উঠল। আমি অরিন্দমের বাবার পাশে বসেছিলাম, কিন্তু আমার সমস্ত মনোযোগ তখন সেই অচেনা যুবকের দিকে। আমার শ্বশুরমশাই মাঝে মধ্যে তার সঙ্গে কথা বলছিলেন। তাদের কথার ফাঁকে আমি আর চোখে বারবার তাকাচ্ছিলাম। তার মুখটা, তার গলার স্বর, তার প্রতিটি নড়াচড়া, সব যেন আমার ভেতরে এক নতুন সাড়া জাগাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এটা অন্যায়। আমি বিবাহিত, আমার স্বামী আছে, কিন্তু মন যে কি চায় তাকে ঠেকাবে। তার চোখের দিকে তাকালে মনে হতো যেন এক অতল সাগরের গভীরে ডুবে যাচ্ছি। তার মুখে একটা মায়াবী হাসি ছিল, যা আমাকে চুম্বকের মতো টানছিল। তারপর এক সময় তাদের কথা শেষ হলো। তিনি তার থলিটা খুলে কিছু একটা বের করলেন, একটি বই। আমি অবাক হয়ে দেখলাম আমার মতো তিনিও বই ভালোবাসেন। তার হাতে থাকা বইটি ছিল সমরেশ মজুমদারের কালবেলা, আমার প্রিয় বই। আমি সেই মুহূর্তে মনে মনে ঠিক করে ফেললাম, এই মানুষটির সঙ্গে আমার কথা বলতেই হবে। কিন্তু কিভাবে? আমি তো অরিন্দমের বাবার সঙ্গে এসেছি, তিনি একা, তার বাবার পাশে বসে আছেন। এই অবস্থায় কি করে কথা বলবো? আমার নিজেরই লজ্জা করছিল, কিন্তু সেই অচেনা আকর্ষণ আমাকে বিন্দুমাত্র শান্তি দিচ্ছিল না। কিছুক্ষণ পর আমার শ্বশুরমশাই ঘুমিয়ে পড়লেন। অরিন্দমও জানালার বাইরে তাকিয়ে আনমনে কি যেন ভাবছিল। এই সুযোগ। আমি আলতো করে তার দিকে এগিয়ে গেলাম। আমার হৃৎস্পন্দন তখন তুঙ্গে। মনে হচ্ছিল এই বুঝি সবাই দেখে ফেলবে, এই বুঝি ধরা পড়ে যাব। কিন্তু ভয়ের সঙ্গে মিশে গিয়েছিল একটি তীব্র আকর্ষণ। আমি তার পাশে গিয়ে বসলাম। আমার উপস্থিতি টের পেয়ে তিনি আমার দিকে তাকালেন। তার চোখে প্রশ্ন। আমি সামান্য হেসে বললাম, আপনি কি কালবেলা পড়ছেন? আমিও এই বইটা খুব ভালোবাসি। তিনি একটু অবাক হলেন, তারপর মুখে সেই নরম হাসি ফুটিয়ে বললেন, হ্যাঁ পড়ছি। আপনিও ভালোবাসেন? দারুণ বই। সেই শুরু। আমাদের মধ্যে কথা চলতে লাগলো। বই, সাহিত্য, জীবন, স্বপ্ন, কত কথা। তার নাম ছিল রাহুল। কলকাতায় এক ছোট চাকরি করে। বাবা মাকে দেখতে গ্রামের বাড়ি এসেছিল। তার কথা বলার ভঙ্গি, তার চিন্তাভাবনা, তার সহজ সরল মন, সব আমাকে মুগ্ধ করছিল। আমি তার চোখের দিকে তাকিয়ে থাকতাম, আর মনে হতো এ কোন জগতে এসে পড়েছি আমি। রাহুলের কথায়, তার হাসিতে, তার স্পর্শে আমি যেন হারিয়ে যাচ্ছিলাম। রাতের ট্রেন, কামরার আলো নিভে আসছে, চারপাশ নিস্তব্ধ। শুধু ট্রেনের হুইসেল আর আমাদের দুজনের চাপা কণ্ঠস্বর। তার হাত আমার হাতের ওপর এসে পড়ল, একটা মৃদু স্পর্শ। আমি চমকে উঠলাম, কিন্তু হাত সরালাম না, বরং তার হাতের ওপর নিজের হাতটা আলতো করে রাখলাম। সেই মুহূর্তে চারপাশের সব নিয়ম, সব সমাজ, সব বিচার, সব তুচ্ছ মনে হচ্ছিল। শুধু ছিল এই তীব্র, নিষিদ্ধ আকর্ষণ। তার হাতের স্পর্শে আমার সারা শরীর বিদ্যুতের মতো বয়ে গেল।
মনে হচ্ছিল এই মানুষটিই আমার এতদিনকার সব অপূর্ণতার উত্তর। তার উষ্ণতা আমাকে ঘিরে ধরছিল, আর আমি সেই উষ্ণতায় ডুব দিচ্ছিলাম। আমাদের চোখের ভাষায় যা হচ্ছিল তা শব্দে বোঝানো সম্ভব নয়। এক গভীর নিষিদ্ধ প্রেম তখন ডালপালা মেলছিল। আমি জানতাম এটা অন্যায়, এটা পাপ, কিন্তু মন তখন সব যুক্তি, সব হিসেব ভুলে গিয়েছিল। রাহুলের চোখে আমি দেখতে পাচ্ছিলাম নিজের প্রতিচ্ছবি, এক গভীর ভালোবাসা, এক তীব্র কামনা। তার হাতের স্পর্শ আরও দৃঢ় হল। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছিল। তার মুখের উষ্ণ নিঃশ্বাস আমার গালে এসে লাগছিল। মনে হচ্ছিল এই মুহূর্তেই সব কিছু শেষ হয়ে যাবে, অথবা শুরু হবে এক নতুন অধ্যায়। আমার মনে ভয়ও হচ্ছিল, আবার এক অজানা রোমাঞ্চও অনুভব করছিলাম। চারপাশের নিস্তব্ধতা যেন আমাদের এই নিষিদ্ধ মুহূর্তকেই আরও তীব্র করে তুলছিল। তিনি আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বললেন। কি বললেন তা আজ আর স্পষ্ট মনে নেই। শুধু মনে আছে তার গলার স্বরে ছিল এক গভীর আকুতি, এক তীব্র কামনা। তারপর তিনি আমার দিকে আরও একটু ঝুঁকলেন। আমার ঠোঁটের খুব কাছাকাছি তার মুখ। আমার হৃৎপিণ্ড তখন পাগলের মতো ছুটছে। মনে হচ্ছিল এই বুঝি গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনারা কি এই রোমাঞ্চকর কাহিনীর পরবর্তী অংশ শুনতে চান? এই নিষিদ্ধ প্রেম কোন দিকে মোড় নেবে? নীলা কি পারবে সমাজের সব বাধা ভেঙে রাহুলের হাত ধরতে? জানতে হলে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।